হ্যালো এভরিওয়ান। আমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করছিলাম। আজকে আমরা 169 নম্বর পেজটা দেখব। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো সাধারণত যে স্তরটা মানে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে থাকবে, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তর থাকে, সেই স্তরটার ঘনত্ব, প্রেশার এগুলো বেশি হয়ে থাকে সাধারণত। তাহলে সেটা কোনটা হয়? টপোস্ফিয়ার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে। ওকে, তাহলে এটা দেখো আমরা কি জানি, আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন জানি, সেটা কি বলে নাকি পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? এখানে হাইড্রোজেন গ্যাস বলে দিয়েছে। এবার দেখো এই যে এন, এন হচ্ছে তোমার কি মোল নাম্বার, মোল সংখ্যা। এই মোল সংখ্যাটাকে আমরা এভাবে ডিফাইন করে থাকি। মোল সংখ্যা মানে কি, যে গ্যাসটা তুমি নিচ্ছ, সেই গ্যাসের মাস ডিভাইডেড বাই গ্যাসটার আণবিক ভর, মানে মলিকুলার মাস। ওকে, এটা হচ্ছে তোমার মোল সংখ্যার ডেফিনেশন। মানে ইন জেনারেল কি হওয়া দরকার, কোনো একটা গ্যাস নিলে সেই গ্যাসের মাস তুমি কি করে ক্যালকুলেট করবে, সেখানে সেই গ্যাসটা কতখানি রয়েছে, কত মোল রয়েছে, সেটা তোমাকে জানতে হবে, এবং সেই গ্যাসটা আণবিক ভর তোমাকে জানতে হবে। তাহলে তুমি গ্যাসটার মাস পেয়ে যাবে। তাহলে গ্যাসটার মাস ইকুয়ালটা আমরা লিখে থাকি সাধারণত মোল নাম্বার ইনটু আণবিক ভর। ওকে, তাহলে সেখান থেকে মোল নাম্বারের ডেফিনেশন আমরা লিখতে পারবো কি, মানে মোল নাম্বার ইকুয়াল টু গ্যাসের মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস। ওকে, জাস্ট সিম্পল জিনিস। তাহলে এটাকে তুমি এখানে পুট করতে পারো। তাহলে সুতরাং তুমি বলতে পারো যে পিভি ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর ইন্টু টি। ওকে, এবার দেখো এখানে হাইড্রোজেন গ্যাস বলে দিয়েছে 4 গ্রাম, তাহলে স্মল এম এর ভ্যালু কত? 4। পুট করে দাও। তাহলে সুতরাং তুমি এখানে বলবো যে পি ইন্টু ভি ইকুয়াল টু 4, আর ক্যাপিটাল এমটা কি বললাম? মলিকুলার মাস। তাহলে এই যে এখানে হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস কত হবে? 2 হবে, কারণ H2। তোমাকে যদি বলতো হাইড্রোজেন পরমাণু মানে মলিকুলার মাস, সেটা তোমার 1। এখানে এইচ টুটা কি মলিকিউল, রাইট? তাহলে 2 দিয়ে গুণ হবে, সুতরাং 2 ইন্টু 1 মানে 2 হবে। ওকে, তাহলে 2 হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস। তাহলে এত ইন্টু আর টি। তাহলে এটা কাটাকাটি করলে আমরা যেটা পাচ্ছি, পি ইন্টু ভি ইকুয়াল টু 2 ইন্টু আর ইন্টু টি। ওকে, এটা তোমার আনসার। তাহলে 2 আর টি যেখানে রয়েছে সেটা তোমার আনসার হবে। তাহলে এই যে 2 আর টি, এটা তোমার আনসার হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম, বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক কি। জাস্ট সিম্পল সম্পর্ক জিজ্ঞাসা করেছে। তাহলে আগে তোমাকে জানতে হয় বাষ্প ঘনত্ব কাকে বলে, তাই না? বাষ্প ঘনত্বের ডেফিনেশনটা দেখো। তাহলে বাষ্প ঘনত্বকে আমরা সাধারণত ডি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। বাষ্প ঘনত্ব মানে দেখো বলছে ধরো মানে কোনো একটা মানে একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার, নির্দিষ্ট একটা ভলিউম তুমি নিলে, ঠিক আছে? নির্দিষ্ট ভলিউমের যখন একটা তুমি গ্যাস কনসিডার করলে, সেই গ্যাসের মাস, মানে অ্যাটমিক মাস বলতে পারো তুমি, বা মলিকুলার মাস বলতে পারো, ঠিক আছে? মলিকুলার মাস, সেই গ্যাসের মানে মলিকুলার মাস ডিভাইডেড বাই কী বলবে তুমি, সেম আয়তনের, সেম টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাসের যে মলিকুলার মাস হবে সেটা, এই যে রেশিওটা, এটাকে বলি আমরা বাষ্প ঘনত্ব। দেখো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে পরে বলো তো কি মানে ভুলে যাবে, ঠিক আছে? তো ডেফিনেশনটা ভালো করে বুঝে নাও। কি মানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভরের রেসপেক্টে যে কোনো গ্যাসের আণবিক ভরকে বলা হয়ে থাকে বাষ্প ঘনত্ব। মানে নিচে কি থাকবে? হাইড্রোজেন গ্যাস, মানে কোনো একটা রেফারেন্স দরকার, সেই রেফারেন্সটাকে এখানে হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর নিচে থাকবে, এর সাপেক্ষে, যা সাপেক্ষে সে নিচে হয়, তাহলে এর সাপেক্ষে যে কোনো গ্যাসের আণবিক ভর। ওকে, বলে যে কোনো গ্যাসের আণবিক ভর অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, যে কোনো গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর। এবং এখানে মাথায় রাখবে সবসময়, ইন্টারেস্টিং পয়েন্টটা কি, এই যে গ্যাসটা তুমি নিচ্ছ, মানে দুটো গ্যাসেরই কিন্তু আয়তনটা সেম থাকতে হবে। ওকে, সেটাকেই বলি আমরা বাষ্প ঘনত্ব। এবার হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর সেটা আমরা জানি 2 হয়, একটু আগেই দেখালাম 2 হয়। তাহলে ডি ইকুয়াল টু এম বাই 2, সুতরাং তাহলে এম ইকুয়াল তুমি কী বলবে? 2 ইন্টু ডি। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, জানো। তাহলে এম ইকুয়াল টু 2 ইন্টু ডি। এটা হবে না, এটা কিন্তু 2m ইকুয়াল টু ডি লিখেছে, বাট আমাদের উত্তর কী হবে? এম ইকুয়াল টু ডি, মানে এটা তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি অবতল দর্পণ
তাহলে অবতল দর্পণটা কেমন দেখতে সেটা জানতে হবে। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, মানে আরটা তোমাকে বলে দিয়েছে। বক্রতা ব্যাসার্ধ মানে রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ক্লিয়ার? বলছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে, এফ কত হবে। দেখো যদি একটুখানি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমরা যদি অবতল দর্পণ বলে থাকে তাহলে অবতল দর্পণটা কেমন দেখতে হয়, এইরকম। এই দিকটা তোমার ইয়ে থাকবে, এই যে এই সাইডটা, এই সাইডটা তোমার কি রিফ্লেক্টিং প্লেট, ওকে, মানে প্লেন। অবতল দর্পণের ক্ষেত্রে ধরো এটা তোমার অ্যাক্সিসটা, বক্রতা ব্যাসার্ধ মানে কি, মানে এইটাকে যদি তুমি পুরো কমপ্লিট করো তাহলে যে সেন্টারটা পাবে, মানে এটা একটা সার্কেল হবে, যে সেন্টারটা পাবে সেই সেন্টারটাই কি তোমার বক্রতা কেন্দ্র। তাহলে এখান থেকে এই পুরোটুকুনি ডিস্টেন্স, মানে এই মেরু থেকে এইটুকুনি যে ডিস্টেন্স, সেটাকে বলে আমরা বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই পয়েন্টটা তোমার আর হলো। এবার রেডিয়াস অফ কার্ভেচারের জাস্ট অর্ধেকটাই তোমার কি ফোকাস দৈর্ঘ্য হয়ে যায়, মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে তোমার কি ফোকাস দৈর্ঘ্য, এখান থেকে এইটুকুনি ফোকাস দৈর্ঘ্য, এখান থেকে এইটুকুনি বক্রতা ব্যাসার্ধ, ওকে। তাহলে ফোকাস দৈর্ঘ্য মানে তুমি কি পাচ্ছ, r/2, মানে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ফিজিক্সটা বোঝো, ফিজিক্সটা জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তাহলে কোনো প্রবলেম করতে অসুবিধা হবে না। তাহলে বক্রতা ব্যাসার্ধের যদি অর্ধেক করো তাহলে তুমি ফোকাস দৈর্ঘ্য পাবে, বা তুমি বলতে পারো কি বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 টাইমস অফ ফোকাস দৈর্ঘ্য, একই কথা। ক্লিয়ার হয়েছে? এবার যেটাই বলে দিক না কেন তুমি সেখানে পুট করে দেবে, আনসার তোমার চলে আসবে। তোমাকে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 20, তাহলে 20 ইকুয়াল টু 2 ইন্টু এফ। তাহলে এফ ইকুয়াল টু তুমি কত বলবে, এফ ইকুয়াল টু 20/2 মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, ওকে, এটা তোমার আনসার হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয়। তাহলে প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো পাস করে তখন কি সাদা আলোটা 7টা রঙে ভেঙে দেয়, বেনিয়া সহকলা। সবচাইতে যার বিচ্যুতি কম হয় কারণ মানে বিচ্যুতি মানে কি কম বাঁকবে, লাল আলো সব থেকে কম বাঁকে, কারণ লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। হ্যাঁ, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, মিডিয়ামে তার ভেলোসিটি বেশি হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আগের যে লেকচারগুলো আমি দিয়েছি সেগুলোতে কিন্তু অনেক ডিসকাস করেছি। ঠিক আছে, মানে কেন কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লাল আলোর ক্ষেত্রে, মানে ওয়েভলেন্থের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশান কী, ভেলোসিটির সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশান কী, এগুলো কিন্তু অনেকবার দেখিয়েছি, তোমরা আগেকার ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে জাস্ট আমি একটুখানি বলে দিই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ডিফাইন করা হয় মিউ ইকুয়াল টু ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই কোনো মিডিয়ামে লাইটের স্পিড। তাহলে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে কি, মানে ভেলোসিটি কম হবে, তাই তো, মানে ভেলোসিটি যদি বেশি হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, ভাইস ভার্সা তুমি বলতে পারো। তাহলে কোনো একটা মিডিয়ামে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হয় তাহলে কি তার ভেলোসিটি বেশি হবে, বুঝতে পারলে। ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী করে তুমি দেখবে, দেখো আমরা সাধারণত এটা জানি যে ল্যামডা ইকুয়াল টু মিউ ইকুয়াল টু হবে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, এইটা একটা সূত্র আমরা জানি, কচিস সূত্র বলা হয়ে থাকে, কচিস ল। দেখো ওয়েভলেন্থ যদি বেশি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, ওয়েভলেন্থ বেশি হলে কি হবে, মিউটা কম হবে। তাহলে দেখো যে লাইটটা যাচ্ছে সেই লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই নয় কি? তাহলে ওয়েভলেন্থ যদি বেশি হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হলে পরে ভেলোসিটি বেশি হবে। এইবার তোমাকে আমি এই যে প্রবলেমটা সেটা বোঝাই তোমাকে। তো লাল আলো রেডের ক্ষেত্রে কি হয়, ওয়েভলেন্থটা কিন্তু অনেকটা বেশি হয়, তাহলে ওয়েভলেন্থ যদি বেশি হয় তার ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কম হয় তাহলে তার ভেলোসিটি বেশি হবে। তাহলে কি ভেলোসিটি যদি বেশি হয় কি ফুস করে ঢুকে চলে যাবে না, মানে এরকম যদি তোমার প্রিজম থাকে, যদি প্রিজম হয় এই লাইট ঢুকলো ফুস করে বেরিয়ে চলে যাবে, কারণ কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম, ভেলোসিটি বেশি, বেরিয়ে চলে আসবে। কিন্তু বেগুনিয়ার ক্ষেত্রে কী হবে, বেগুনিয়া হলো ভয়োলেট, এটা কি ওয়েভলেন্থ কম হওয়ার দরুন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে পরে ভেলোসিটি কম মানে কি এভাবে এরকমভাবে আসবে, ঢুকেছে এরকম। ঠিক আছে, মানে এটাতে ফ্রি মিডিয়ামে সবার ভেলোসিটি সেম লাইটগুলো, ঠিক আছে। কিন্তু যখন তুমি প্রিজম দিচ্ছ একটা কাঁচ মিডিয়াম, হ্যাঁ, মানে প্রিজমের স্ট্রাকচারটা এরকম হতে হবে,
সেখানে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যায়, তার জন্যই কি তাদের ভেলোসিটি চেঞ্জ হয় ভিতরে, এই ভেতরটায়, তার ফলে তারা কি সেপারেট হয়ে যায় পরস্পরের থেকে, এটাকে বলে আমরা বিচ্ছুরণ হওয়া। তো কী করবে, এ হয় হ্যাঁ ফের হবে, বুঝতে পারলে? মানে এটা একটুখানি হলো, ঠিক আছে, অসুবিধা নেই, জাস্ট এই দিক দিয়ে বেরিয়ে আসবে। তাহলে কি বিচ্যুতি কার বেশি হয়েছে? এটা বেশি বিচ্যুতি, এর কম বিচ্যুতি। ফিজিক্সটা বোঝো তাহলে জিনিসগুলো করতে পারবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। হ্যাঁ, বলছে আদর্শ ভোল্টমিটারে রোধ হওয়া উচিত। আগের দিনই দেখলাম আমরা আদর্শ ভোল্টমিটার মানে কি, ভোল্টমিটারকে কীভাবে লাগানো হয়ে থাকে, সাধারণত প্যারালাল লাগানো হয়ে থাকে, তাই তো? প্যারালাল লাগালে তুমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করতে পারবে, তাই না? তাহলে আমি যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেক্ট ভোল্টেজটা মেজার করতে চাই, তাহলে কি ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেলে চলবে না। তাহলে ভোল্টমিটারের মধ্যে যদি কোনো কারেন্ট চলে যায়, কারেন্ট যদি ভোল্টমিটারের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে কি রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কম কারেন্ট যাবে, তাই না? তাহলে তুমি কিন্তু ওহমের সূত্র থেকে মানে ভুল রেজাল্ট পাবে তুমি। তাই এরকম করা দরকার আমাদের, যে ভোল্টমিটারটার ভেতর দিয়ে তো কোনো কারেন্ট না যায়, সেরকম ব্যবস্থা করা দরকার। তার জন্য আমরা কী করে দিই, ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটাকে আমরা হাই করে দিই, ইনফাইনাইট করে দিই আমরা। মানে একটা আইডিয়াল যদি ভোল্টমিটার আমরা ক্যান্সেল করি, তার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়ে থাকে। এখানে যদি ভোল্টমিটার না বলে যদি অ্যামমিটার বলতো, অ্যামমিটারের ক্ষেত্রে, আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে রোধ হওয়া দরকার শূন্য, বুঝতে পারলে? কারণ কি অ্যামমিটার, দেখো রোধের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, অ্যামমিটারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যেতে হবে, তবেই তো আমরা বলতে পারবো যে হ্যাঁ রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট এসছে, তাই নয় কি? তাহলে কি আমরা অ্যানালিসিস করতে পারবো যে হ্যাঁ রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্টই এসছে। তাহলে কি তার রেজিস্ট্যান্স যদি শূন্য হয়, তবেই কি সেই পরিমাণ কারেন্টটা যেতে পারবে, বুঝতে পারলে? এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট জিনিস, এগুলো অনেকবার ডিসকাস করা হয়েছে, অনেকবার এসছে টেস্ট পেপারে, তাই জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কি বলছে, বলছে 10 ওহম রোধের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত শক্তি, ব্যয়িত ক্ষমতা কত? তাহলে ক্ষমতা, পাওয়ারের ডেফিনেশন তোমাকে জানতে হবে। পাওয়ার কাকে বলে? আচ্ছা আমি অন্য একটা পেজ খুলে নিই। আচ্ছা, পাওয়ারের যদি ডেফিনেশন দেখি আমরা, পাওয়ার বলছে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। পাওয়ার হচ্ছে তোমার পি ইকুয়াল টু ভি ইন্টু আই। এখানে আই ফাই কিছু বলেনি, ভি বলেছে আর বলে দিয়েছে, তাই তো? মানে ভি এর মানে এখানে বলেছে কত, 10 ভোল্ট, আর রেজিস্ট্যান্স বলে দিয়েছে 10 ওহম, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে ভি আর আর এর ফর্মে আমাকে আনতে হবে। এবার আমরা ওহমের সূত্র জানি, ওহমের সূত্র কি বলছে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি বাই আর। আমি আই ইকুয়াল টু কেন বের করলাম, কারণ আমার এখানে কি আইটা দরকার নেই, আইটাকে আমি এখান থেকে ইগনোর করবো, আমি মানে জাস্ট ভি আর এর ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সুতরাং পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই মানে কত বলো, ভি বাই আর। তাহলে তুমি এখান থেকে বলবে যে ভি স্কোয়ার বাই আর হবে পাওয়ার। ওকে, এই ফরম্যাটটা তুমি রাখতে পারো। আবার তোমাকে যদি বলে ধরো ভোল্টেজ বলে দেয়নি, কারেন্ট বলে দিয়েছে, তাহলে কারেন্টের ফর্মে তুমি আনতে পারো। তাহলে এখান থেকে ভিটাকে তুমি এখান থেকে এলিমিনেট করে দেবে। তাহলে এখান থেকে তুমি তখন কি লিখবে, তখন এখান থেকে বলবে যে ভাই ভি ইকুয়াল টু আই আর, তো তাহলে ভি ইকুয়াল টু আই আর থাকলো। তাহলে এইখানটা তখন তুমি কি বলবে, যে ভি এর জায়গায় জাস্ট আই আর পুট করে দেবে। সুতরাং তুমি বলবো যে পি ইকুয়াল টু ভি এর জায়গায় আই ইন্টু আর, আবার একটা আই থাকছে, তাহলে সুতরাং পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। জাস্ট সিম্পল জিনিস ভাই। তাহলে দেখো পাওয়ারকে আমরা ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারি বা লিখতে পারি, আবার কারেন্ট আর রেজিস্ট্যান্সের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারি। এই দুটো সূত্রই একটা জায়গাতে খুব কাজে লাগে, যখন ওই তোমরা বাল্ব দেখেছো, হয়তো পড়েছো, সিরিজে প্যারা লাগালে কোনটা বেশি উজ্জ্বল হয় জ্বলবে, এই দুটো ল দিয়ে আমরা এক্সপ্লেন করে থাকি। আমি সেই দিকে যাচ্ছি না, ঠিক আছে? এখানে দেখো কোশ্চেনটা তোমাকে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বলে, তাহলে এইটাকে তুমি কাজে লাগাও। তাহলে পাওয়ার ইকুয়াল তুমি কী বলবে, ভি বাই আর। ভি বলেছে 10, তাহলে তার হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই 10। তাহলে 10-এর হোল স্কোয়ার মানে 100 ডিভাইডেড বাই 10। তাহলে কাটাকাটি করলে কত থাকছে, এখানে 10 থাকছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু কত, 10। ওকে, পাওয়ার ইকুয়াল টু, এবার ইউনিট তুমি ইউজ করে দাও, কী হবে, জুল হবে। 10 কোথায় গেল ভাই, এই যে
সরি ও ক্ষমতা, জুল কেন বলছি আমি এটা তো ক্ষমতার ইউনিট কিন্তু জুল হয় না, ক্ষমতার ইউনিট কী হয়, ওয়াট হবে, তাই না? ক্ষমতার ইউনিট ওয়াট হবে, ক্ষমতার ইউনিট ওয়াট হবে। জুল তো ভাই এনার্জি ইউনিট হয়, তাই না? ক্ষমতার ইউনিট কী হবে, ওয়াট হবে, তাহলে 10 ওয়াট হবে। ক্লিয়ার? এইটা তোমার আনসার হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে দেখো, বলছে এক মানে অ্যাটমিক ইউনিট, হ্যাঁ, পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ভর শক্তিতে, দেখো এই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তোমরা একটা সূত্র জানো, আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন, বলো তো কি? আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন, আইনস্টাইন গ্রেট সায়েন্টিস্ট, ইকুয়াল টু এমসি স্কোয়ার। ওকে, এই যে ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা কী বলছে? মানে মাস এনার্জিতে কনভার্ট হতে পারে। তুমি যদি মাস থাকে, মাসকে যদি তুমি সি স্কোয়ার দিয়ে গুণ করো, সি এর মানটা কি? লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, মানে মাসকে যদি তুমি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি সেটা ডিরেক্ট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি, মাস এনার্জিতে কনভার্ট হতে পারে অথবা এনার্জি মাসে কনভার্ট হতে পারে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, মানে এটাই কি মাস এনার্জির কনজারভেশন ল। মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি মাসে কনভার্ট হতে পারে। কেউ কখনোই কিন্তু ডিস্ট্রয় বা সৃষ্টি করা যেতে পারে না কাউকেই। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে মাস বলে দিয়েছে, এবার তুমি এখান থেকে এনার্জি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে নাও, বুঝতে পারলে? সেটাকে তুমি কী করবে, এবার ইলেকট্রন ভোল্টে নিয়ে চলে আসবে, সেটা জুলে আসবে। ধরো জুল থেকে তুমি ইলেকট্রন ভোল্টে আসতে পারো, সেটা কী জানো? 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন তুমি জানো যে নাকি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত হয় বলো? মানে 1 ইলেকট্রন মানে কি, একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যেতে যে পরিমাণ এনার্জি লস করে বা যে পরিমাণ এনার্জি লাগে, ঠিক আছে, সেটা। তাহলে একটা ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব। কুলম্ব ইন্টু ভোল্ট, এটা মানে কি আবার জুল হয়। বুঝতে পারলে? এই জিনিসগুলো তোমাকে কাজে লাগিয়ে করতে হবে। করলে পরে কিন্তু 931 মেগা ইলেকট্রন ভোল্ট চলে আসে। মেগা মানে 10⁶, মেগা 6 হবে। ওকে, 6 হবে। হ্যাঁ, মাইক্রো হলে পরে -6 হয়, এটা মেগা। মেগা মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? আচ্ছা, আয়নন বিভব আগে ডেফিনেশন বোঝো। আয়নন বিভব কাকে বলে? পরে জিনিস তো পরে। আয়নন বিভব কাকে বলে? আয়নাইজেশন আমরা পোটেনশিয়াল বলে থাকি। আয়নাইজেশন পোটেনশিয়াল অথবা আয়নাইজেশন এনার্জিও বলতে পারো। কথা দুটো এক, মানে ডেফিনেশন একই হবে, বাট একটা জায়গায় চেঞ্জ হবে। তাহলে আয়নাইজেশন এনার্জিটা কি সেটা একটুখানি বলে নিই আগে। ধরো তোমার কাছে একটা অ্যাটম রয়েছে, রাইট? এটা নিউক্লিয়াস, এটা তার মানে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এইভাবে অরবিটগুলো রয়েছে, মানে এগুলো একটা সেল, তাই তো? এটা n = 1, n = 2, n = 3, মানে কে সেল, কে এল, এম সেল। ওকে, এটা। এবার ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, এগুলো কি সব ইলেকট্রন, ঠিক আছে? জাস্ট আমি একটা এক্সাম্পলে বোঝানোর জন্য দেখাচ্ছি। এবার ঘটনাটা কি হচ্ছে, ধরো আয়নাইজেশন এনার্জি মানে কি? আয়নাইজেশন কথার মধ্যে বুঝতে পারছো, আয়নে মানে কনভার্ট হবে, আয়নে কনভার্ট হবে। আয়ন কখন হবে? যখন ইলেকট্রন বর্জন করবে অথবা ইলেকট্রন কি গ্রহণ করবে। মানে নিউক্লিয়াসে যতগুলো ইলেকট্রন থাকে, ধরো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা, ধরো 4টি প্রোটন সংখ্যা রয়েছে, বাইরে যদি 4টি যদি ইলেকট্রন থাকে, তাহলে কি তারা নিউট্রাল হয়ে গেল, তার মানে কি এটা একটা অ্যাটম হয়ে আছে, অসুবিধা নেই। কিন্তু যদি ধরো এরকম হয় বাইরে থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে কি বাইরে 3টি ইলেকট্রন রয়েছে, বুঝতে পারলে? বাইরে ইলেকট্রন সংখ্যা সাপোজ 3টে, তাহলে দেখো ইলেকট্রনে একটা ঘাটতি হয়ে গেছে, বাট প্রাধান্য কার বেশি এখানে? পজিটিভ চার্জে, তাহলে সেটাকে আমরা কি পজিটিভ চার্জ হিসেবে মানে গণ্য করবো, মানে পজিটিভ আয়ন হয়ে যাবে সেটা। যদি এরকম হয় না ভাই, 4টে ইলেকট্রন ছিল, ঠিক আছে, বাইরে থেকে আবার একটা এসে যুক্ত হয়েছে, তাহলে কি 5টে ইলেকট্রন হয়ে গেল, তাহলে ইলেকট্রনের প্রাধান্য এখানে বেশি হচ্ছে, তাই সেটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার চার্জ, মানে আয়নের কথা বললাম আমি। এবার আয়নাইজেশন এনার্জি কাকে বলে? দেখো, তাহলে আয়নে পরিণত করতে হবে, হয় একটা ইলেকট্রন বাইরে থেকে আসবে, নাহলে কি ইলেকট্রন বেরোবে, তাহলে দুটো কেসই হতে পারে। এইবার ঘটনাটা যেটা হয় আয়নাইজেশন এনার্জি বলতে,
মানে একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে পুরো বাইরে বের করে নিয়ে আসতে যে পরিমাণে এনার্জি লাগে সেটাকে বলে তার আয়নাইজেশন এনার্জি। এবার কোন ইলেকট্রনটাকে বের করতে হবে? অবশ্যই কে সেলে যে ইলেকট্রনটা রয়েছে, মানে একদম গ্রাউন্ড স্টেট, n=1 এটাকে বলে আমরা কি গ্রাউন্ড স্টেট। এগুলো নিশ্চয়ই জানো তোমরা, ঠিক আছে? মানে গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে একদম বাইরে, মানে বাইরে বলতে পুরো বাইরে ইনফিনিটিতে নিয়ে যেতে, মানে অন্য কোনো জায়গায় সে চলে গেল একদম, মানে এই অ্যাটমের সঙ্গে থাকবেই না, তাই আমরা বলছি ইনফিনিটিতে চলে গেল। তাহলে মানে গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ এনার্জি দিতে হয় সেটাকে বলি আমরা কি আয়নাইজেশন এনার্জি। বুঝতে পারলে? তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে? এই ইলেকট্রনটাকেই এই গ্রাউন্ড স্টেট থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যে পরিমাণ পোটেনশিয়াল বা ভোল্টেজ আমাকে অ্যাপ্লাই করতে হবে বা ভোল্টেজের প্রয়োজন হয় সেটাকেই বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। মানে কথাটা একই। যদি তুমি বলো এনার্জি দিচ্ছি আমি, তাহলে সেটাকে বলবে আয়নাইজেশন এনার্জি। যদি বলো তুমি পোটেনশিয়াল দিচ্ছি, তাহলে সেটাকে বলবে আয়নাইজেশন পোটেনশিয়াল। কিন্তু জিনিসটা একই। এরকম দেখো না, সিম্পল জিনিস। এই যে গ্রাউন্ড স্টেটে যখন ইলেকট্রন থাকে তার এনার্জি কত হয়? -13.6 ইলেকট্রন ভোল্ট, রাইট? এটা তোমার গ্রাউন্ড স্টেটের এনার্জি। তাহলে আমাকে কতখানি এনার্জি দিতে হবে এই ইলেকট্রনটাকে বের করতে, ইনফিনিটি নিয়ে যেতে? অবশ্যই +13.6 আমাকে দিতে হবে, তবেই তো আমি এটাকে নিয়ে যেতে পারবো এখান থেকে। কথাটা কি বোঝাতে পারলাম? মানে এইটাকে একদম উপরে নিয়ে ইনফিনিটিতে যেতে হবে, তাহলে এর এনার্জি -13.6। তাহলে একে যদি আমি +13.6 দিই তবেই তো এদের মানে সামটা কী হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 কাইনেটিক এনার্জি হয়ে যাবে, তবেই তো এই ব্যাটা হচ্ছে ফুস করে চলে যাবে এখান থেকে, তাই নয় কি? এটা হচ্ছে আমাদের কি আয়নাইজেশন এনার্জি। আর একটা এক্সাইটেশন এনার্জি মানে কি বলো তো? কি মানে এক্সাইটেড করা, মানে এটাকে ইনফিনিটিতে যেরকম নিয়ে চলে গেলাম, ওটা ইনফিনিটি নেবো না এখান থেকে, মানে গ্রাউন্ড স্টেট থেকে ধরো কোনো একটা এক্সাইটেড স্টেটে, ধরো n=5 নিয়ে আসলাম বা n=6 নিয়ে গেলাম, তো মানে কি এক্সাইটেশন করলাম আমি, তাই না? তো সেটাকে বলা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। যাই হোক, সেই জিনিসগুলো তোমাদের নেই। আর এইখানে যে কোয়েশ্চেনটা বলেছে এটা একটা মানে একটা ব্যতিক্রম একটা কোয়েশ্চেন। মানে এখানে দেখো ফসফরাস, সালফার, আর্গন, ক্লোরিন এরা রয়েছে। এদের যদি আমরা মানে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে যদি সাজাই, মানে পিরিয়ডিক টেবিল অনুসারে যদি সাজাই আমরা, এর হচ্ছে তোমার 15, এর হচ্ছে তোমার কি 16 অ্যাটমিক নাম্বার, আর এটা হচ্ছে 17, এটা হচ্ছে তোমার 18। সাধারণত যেটা হয়ে থাকে কম থেকে, মানে যে 15, 16, 17, 18 এরকম হওয়া দরকার, মানে ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে আর্গন হওয়া দরকার। তাহলে ফসফরাস থেকে যত ক্লোরিনের দিকে যাওয়া হয় তাদের আয়রন বিভব কি বাড়তে থাকে, তাহলে ফসফরাসের আয়রন বিভব কম হওয়া দরকার সব থেকে। এখানে যেহেতু সর্বনিম্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু ব্যতিক্রম আছে একটা, এই কেমিস্ট্রি ব্যতিক্রম থাকে, আমার এটার জন্য ভালো লাগে না কেমিস্ট্রি। ঠিক আছে, এই ব্যতিক্রমের জন্য আমি কেমিস্ট্রিকে পছন্দ করি না, ঠিক আছে? তো সেটা হচ্ছে তোমার কি সালফার। এটা তোমরা 11 ওটা কেমিস্ট্রির বইতে পড়বে, ঠিক আছে? ফিজিক্স পড়া ভাই, ফিজিক্স একদম রিয়েলিস্টিক জিনিস, তোমার নেচারকে ডিসক্রাইব করবে, ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই কেমিস্ট্রি ইন্টারেস্টিং জিনিস, বাট আমার একটু মানে কেমিস্ট্রিতে একটুখানি উইক আছে আর কি। মানে উইক বলতে কি, মানে ভালো লাগে না কেমিস্ট্রিটা আর কি, ঠিক আছে? ফিজিক্সটা ভালো করে মানে দেখো, ফিজিক্স একদম ফিজিক্স, ঠিক আছে? যাই হোক, এখানে কি বলছে দেখো, হচ্ছে নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন আছে? ভাই 8টার বেশি ইলেকট্রন থাকতে হবে। এখানে তুমি যদি সবগুলো যদি চেক করো, তুমি দেখবে যে PCl5 এর বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন। কী করে? দেখো, পি হচ্ছে তোমার ফসফরাসের 15টা, তাহলে বাইরের কক্ষে তোমরা যেরকম হিসাব করো, তোমরা কীভাবে করো, 2,8, এরকমভাবে 5 হবে, তাহলে বাইরের কক্ষে 5টা রয়েছে। এবার যখন তুমি ক্লোরিন, মানে সেন্টারে কে থাকবে, সেন্টারে এরকম দেখো, এখানে ফসফরাস বসে আছে, তাহলে 5টা ক্লোরিন তোমার 5টা হাত, মানে 5টা হাত এরকম 5টা হাত তুমি দিয়েছো। এখানে একটা ক্লোরিন বসিয়েছো, এখানে একটা ক্লোরিন বসিয়েছো, এখানে একটা ক্লোরিন বসিয়েছো, এখানে একটা ক্লোরিন বসিয়েছো, এখানে একটা ক্লোরিন বসিয়েছো। তাহলে 5টা এর ছিল 5টা, মানে এখানে 5টা ছিল, এই বাইরের কক্ষে 5টা ছিল। ক্লোরিন আবার বসিয়েছো তুমি, তাহলে 5টা, তাহলে 5টাকে নিয়ে এসে কতগুলো হয়ে গেলো? 10টা হয়ে গেল না? তাহলে যেহেতু 10টা হয়ে গেল, তাহলে বাইরের কক্ষে কতগুলো? 8টার থেকে বেশি ইলেকট্রন হয়ে গেল না?
তাহলে তুমি কি বলবে ভাই? 10টা। তাহলে কি PCl5 এর ক্ষেত্রে কিন্তু বাইরের কক্ষে 8টা থেকে বেশি ইলেকট্রন থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি স্বাভাবিক ব্যাপার, তড়িৎ বিশ্লেষ্য মানে কি? তড়িৎ বিশ্লেষ্য হওয়া মানে সেটা আয়নে ভেঙে যাওয়া। মানে জলের মধ্যে তুমি NaCl গুলে দিলে, মানে লবণ গুলে দিলে, সাপোজ NaCl গুলে দিলে, তাহলে এটা কি Na+Cl মাইনাসে ভেঙে যাবে। এবার তারা কি, তো এবার তুমি যদি ব্যাটারিতে কানেক্ট করো, তারা ফ্লো করতে শুরু করবে। জাস্ট সিম্পল জিনিস, বোঝো? তোমাকে যদি একটা কন্ডাক্টর বলতো, কন্ডাক্টরের মধ্যে কে কারেন্ট ফ্লো করে, তুমি বললে ভাই ইলেকট্রন, কোনো অসুবিধা নেই। যেরকম ধরো লোহা বলো, তামা বলো, রূপো বলো, সোনা বলো, এরা কন্ডাক্টর এগুলো। তাহলে এদের মধ্যে দিয়ে কারেন্ট কে ফ্লো করে, মানে কে বহন করে, ক্যারি করে? ইলেকট্রন, নো প্রবলেম। এবার তোমাকে যদি বলতো সেমি কন্ডাক্টর, যেরকম ধরো সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এদের মধ্যে কারেন্ট কে ক্যারি করে? দুটো চার্জ ক্যারিয়ার, একটা ইলেকট্রন, একটা হোল। ঠিক আছে? আর যদি তড়িৎ বিশ্লেষ্য বলে, তড়িৎ বিশ্লেষ্য মানে কি? জল নিয়েছো, এখানে ভাই NaCl নিয়েছো, তাহলে Na+Cl মাইনাসে ভেঙে গেল। এইখানে ভাই তুমি তড়িৎদ্বার লাগিয়ে দিয়েছো, এইটাকে তুমি ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিয়েছো, নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এখানে কি নেগেটিভ জমা হবে এই দিকটা, ক্যাথোড হয়ে যাবে, এটা এটা পজিটিভ হবে, অ্যানোড হয়ে যাবে এটা, তাই তো? তাহলে নেগেটিভ চার্জ এখানে রয়েছে, এই যে NaCl এর যে জলীয় দ্রবণটা, এখানে কি Na+টা কি পজিটিভ চার্জ, তাহলে কি নেগেটিভের দিকে আসবে, তার মানে কি এই তড়িৎদ্বারের দিকে আসবে, আর Clটা কি এদিকে চলে আসবে। তাহলে কি এটা ফ্লো করছে, ফ্লো করে কি একটা কানেকশন তৈরি করে নিচ্ছে এর মধ্যে, তাহলে কি কারেন্ট ফ্লো করবে। এবার বুঝতে পারলে? এইভাবেই তো ব্যাটারি তৈরি হয়েছিল, তাই না? তাহলে কি এখানে কি আয়নগুলো এখানে তোমার তড়িৎ পরিবহন করছে। ওকে, প্রত্যেকটা জিনিস বোঝো, তাহলে কোনো অসুবিধা হবে না। আয়ন হবে এখানে, ঠিক আছে? দেখো নিউট্রন, প্রোটন এরা কখনো কারেন্ট ক্যারি করতে পারে না, ইলেকট্রন পারে, বাট ইলেকট্রনটা এখানে হবে না, কারণ এখানে তড়িৎ বিশ্লেষ্য বলেছে। এখানে যদি বলতো তড়িৎ বিশ্লেষ্য না বলে যদি বলতো যে কন্ডাক্টর, ধরো লোহা বলে দিল, মানে একটা কন্ডাক্টর কথা যদি বলে, পরিবাহী, মানে কন্ডাক্টর যেটা হয় আর কি, মানে পরিবাহী কি বলে বাংলায়, পরিবহন না কি, যাই হোক, কি যেটা বলে পরিবাহী। ঠিক আছে? সেমিকন্ডাক্টর হয়, কন্ডাক্টর হয়, ইনসুলেটর হয়। সেমিকন্ডাক্টর তোমার কন্ডাক্টর, আর যে তোমার ইনসুলেটর, তাদের মিডিল পজিশনে থাকে। এগুলো আস্তে আস্তে শিখবে, চাপ নেই। যাই হোক, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্তকরণ করা হয়ে থাকে? এইটা তোমাকে জানতে হবে, সেটা তোমার কি লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি? অ্যাসিটেট মানে অ্যাসিটিক অ্যাসিড, তোমরা পড়েছিলে না? অ্যাসিটিক অ্যাসিড কেমন হয়? CH3COOH, এটা হয়। অ্যাসিটিক অ্যাসিডের যে আয়নটা, সেটা কি বলি আমরা? কি অ্যাসিটেট। এর সাথে লেড যুক্ত করা হয়ে থাকে সাধারণত, PB, মানে এটা মিলে এরকম একটা যোগ উৎপন্ন করে, এইটা 2PB, এইটাকে সাধারণত বলে থাকি আমরা লেড অ্যাসিটেট। এর সাথে তুমি যদি ধরো H2S এর যদি বিক্রিয়া ঘটাও, এরকম হয় সাধারণত, H2S এর যদি বিক্রিয়া ঘটাও, তাহলে এখান থেকে উৎপন্ন করে PBS। হ্যাঁ, ঘটনাটা কেমন হয় একটুখানি যদি বলি আমি। ধরো এটা একটা মানে H2S, একটা মনে করো কাগজ নিলে, ঠিক আছে? সেটাকে তুমি এর মধ্যে ডুবিয়ে নিয়ে H2S এর মধ্যে যদি ধরো, তুমি দেখবে সেখানে যদি কালো যদি দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে, তখন তুমি বলবে যে সেখানে H2S রয়েছে। ক্লিয়ার হয়েছে? জাস্ট এরকমভাবে জিনিসটাকে শনাক্ত করা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু হলো, মানে কার্বন বিজারণ পদ্ধতিতে, ঠিক আছে? কার্বন বিজারণ পদ্ধতিতে কাকে নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। হ্যাঁ, সাধারণত কি হয়, জিঙ্ক অক্সাইড, সেটাকে কিন্তু আমরা শনাক্ত করে থাকি, মানে নিষ্কাশন করা হয়ে থাকে। সুতরাং এখানে আমরা জেডেনটাই বলবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? আচ্ছা, আমরা অ্যালকেনের যে ইয়েটা জানি আমরা সংকেত, সেটা কেমন হয়ে থাকে? C2H2n+2 এরকম হয়ে থাকে, তাই না? এবার দেখো এইখানে, সরি, CN হবে, এটা CN হবে। দেখো এখানে তুমি ধরো এনআই ভ্যালু যদি 2 পুট করো, সাপোজ আমি বলছি এনআই ভ্যালু যদি 2 পুট
করি তাহলে কেমন হবে দেখো, তাহলে C2 হবে H 2 দুগুণে 4 প্লাস 2 আবার, তাই তো, তার মানে 4 আর 2 6 হয়ে যাচ্ছে, তাই না? এটা তাহলে 6, তাহলে দেখো যদি 2 হয়ে থাকে তাহলে C2H6 এরকম একটা আনসার হওয়া দরকার। তুমি যদি বলো আমি যদি n এর মান 3 পুট করি তাহলে কেমন হওয়া দরকার, C3H 3 দুগুণে 6 প্লাস 2 মানে 8, এইটা হওয়া দরকার। তাহলে যেটা থাকবে সেটা তোমার আনসার হবে। দেখো কোনটা আছে, এরকম দেখো C2H6 এটা কিন্তু আছে, তাহলে এটা আনসার হবে তোমার। আর বাকি যাই করো না কেন আসবে না তোমার, তাহলে এটা তোমার কি আনসার হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওই যে প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়। আচ্ছা, থার্মোসেটিং প্লাস্টিক এইটা কি সেটা বুঝতে হবে, এই ফিজিক্সটা ভালো করে বোঝো। থার্মোপ্লাস্টিক কাকে বলে? ধরো একটা পদার্থকে তুমি নিলে, একটা প্লাস্টিক তুমি নিলে, সেই প্লাস্টিকটাকে তুমি আগুনে গলালে, গললো, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে সেটা কেউ শক্ত হয়ে যাবে, দিয়ে তুমি আবার সেটাকে আগুনে গলানোর চেষ্টা করলে, আবার সে গলে গেল, আবার কিছুক্ষণ পর রেখে দিলে মানে ঠান্ডা করার জন্য, সেটা ঠান্ডা হয়ে গেলো, শক্ত হয়ে গেল। মানে রিসাইক্লিং প্রসেসটা কিন্তু হতেই থাকছে। এইগুলোকে বলে আমরা কি থার্মোপ্লাস্টিক, মানে যেগুলোকে হিট দিলাম গলে গেল, আবার শক্ত হয়ে গেল, আবার হিট দিলাম আবার গলে গেল, শক্ত হয়ে গেল, আবার হিট দিলাম আবার গলে গেল, শক্ত হলো, মানে এরকম যে রিসাইক্লিং যে প্রসেসটা হচ্ছে, এগুলোকে বলে আমরা কি থার্মোপ্লাস্টিক। ওকে, বাট এখানে বলছে থার্মোসেটিং প্লাস্টিক, এই কথাটার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে এই কথাটা খুব ইন্টারেস্টিং। থার্মোসেটিং কেন বলা হচ্ছে, সেট করে যাবে, মানে এমন কিছু প্লাস্টিক রয়েছে যাদেরকে তুমি হিট দিলে গলে গেল, গলে গিয়ে সে একটা নির্দিষ্ট আকার ধারণ করলো, হিট দিলে গলে গেল, সেটা একটা নির্দিষ্ট আকার ধারণ করলো। তাহলে এই যে নির্দিষ্ট আকার ধারণ করলো, এইবার তুমি যদি আবার হিট দাও এবার আর গলবে না, এ যেমন তেমনই থাকবে। সেগুলোকে বলে আমরা কি থার্মোসেটিং প্লাস্টিক, মানে এটা পুরো সেট হয়ে গেছে, মানে যে স্টেটে গেছে সেই স্টেটে পুরো সেট হয়ে গেছে, এবার একে যতই তুমি হিট দাও না কেন এ কিন্তু গলবে না। বুঝতে পারলে? এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে থার্মোসেটিং প্লাস্টিক নয় কে, এখানে যেরকম বলছে ইপক্সি রেজিন, এটা একটা থার্মোসেটিং প্লাস্টিক, তাহলে এটা আনসার হতে পারে না। পলিট্রোস্টার এটাও একটা থার্মোসেটিং প্লাস্টিক, এটা হতে পারে না। ফেনল ফর্মালডিহাইড রেঞ্জিন এটাও একটা থার্মোসেটিং প্লাস্টিক, এটা হতে পারবে না আনসার। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এটাই তোমার আনসার। পলিভিনাইল ক্লোরাইড তোমরা দেখেছো, যেরকম এটা একটা প্লাস্টিক এক ধরনের, এই যে জলের পাইপ যেটা, সেই জলের পাইপটাই কি পিভিসি পাইপ। ওকে, তাহলে পিভিসি পাইপটাকে যদি তুমি আগুনে পোড়াও সে গলবে, ঠান্ডা হওয়ার পর সে শক্ত হয়ে যাবে, কিন্তু আবার যদি তুমি হিট দাও সে আবার গলে যাবে, মানে এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে, তাই না? তাহলে এগুলোকে বলে আমরা কি, মানে যেটা এই প্রসেসটা ঘটে তাদেরকে বলে আমরা থার্মোপ্লাস্টিক, আর যারা একবার গলানোর পরে শক্ত হয়ে গেল দিয়ে আর গললো না সেগুলো করে থার্মোসেটিং, মানে সেট হয়ে গেল, তাই থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়ে থাকে। ওকে, তো এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে, বুঝে বুঝে করো। কয়েকটা টেস্ট পেপার করলেই তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং কোন ধরনের কী কোশ্চেন আসছে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।